সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের গেস্ট আছে আমাদের হিশাম ভাই। এর আগের পডকাস্টের পর তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলা যে হিশাম ভাইকে আবার নিয়ে আসতেছো, হিশাম ভাইকে আবার ধরে নিয়ে আসছি। তো ভাই এখন একটু কমলা খাইতে ব্যস্ত, ঠিক আছে, তো সমস্যা নেই। তো আজকের পডকাস্ট অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্লাস শুধু ইন্টারেস্টিং না, এই পডকাস্ট না, আমরা ভিডিও বানাবো তো না ভাই? জি জি জি। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা ভিনল্যান্ড সাগা এবং নারুতো অ্যানিমে নিয়ে কথা বলবো। প্রথমত আমরা আমাদের জার্নি শেয়ার করব যে আমরা কিভাবে নারুতো দেখছি, ভিনল্যান্ড সাগা দেখছি, তারপর আমরা এখান থেকে কি কি শিখছি। এই একটা অ্যানিমে, ভিনল্যান্ড সাগার মতো একটা অ্যানিমে, নারুতোর মতো একটা অ্যানিমে কিভাবে আমাদের লাইফকে চেঞ্জ করছে, এগুলো নিয়ে কথা বলবো। সো হিশাম ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, ভাই আল্লাহ যেমন রাখছে অনেক শুক্রিয়া আদায় করি, বেঁচে আছি এটাই অনেক। তুমি কেমন আছো ভাই? আমি আছি আলহামদুলিল্লাহ। নারুতো আমি শুরু থেকে দেখে আসছি, আপনি নারুতোর অনেক বড় একটা ফ্যান। প্লাস রিসেন্টলি আপনার লাইফ টাইম আমি ফলো করি, ভিডিও টিডিও দেখি যে আপনি ভিনল্যান্ড সাগা নিয়ে রিসেন্টলি কথা বলছেন। এবং একটা ভিডিওতে আমার স্পষ্ট মনে আছে যে আপনি বলছেন যে আপনার প্রথম দিকে ফেভারিট লিস্টে ভিনল্যান্ড সাগা ছিল না, প্রথম দিকে ফার্স্টে ছিল ডেথ নোট, পরবর্তীতে এখন ভিনল্যান্ড সাগা চলে আসছে। সো এই ভিনল্যান্ড সাগা দেখা শুরু করলেন কিভাবে? ও ওকে, ভিনল্যান্ড সাগা ব্রো। ভিনল্যান্ড সাগার উপরে আমি আগেও ভিডিও বানাইছিলাম, হয়তোবা আমি আমাদের আগের পডকাস্টে বলছিলাম যে আমার আরো একটা চ্যানেল ছিল যেটা বাংলা ভিডিও বানাইতাম, যেটা এখন নাই। তো ওইটার মধ্যে আমি ভিনল্যান্ড সাগার উপরে ভিডিও বানাইছিলাম। ওখানে ওই সময় সিজন 1 আসছে, আর সিজন 1 দেখে আমি আপলোড দিয়েছিলাম। দেখলাম যে ভাই কেউ তেমন সাড়া নাই, মানে এই অ্যানিমেটা ভিডিও বানালে কেমন যেন ভিউজ আসে না। এটা আমার পরীক্ষিত ছিল, ঠিক আছে। দেন আমি ভিউজ জন্যই কম বেশি বানাইতাম। মানে 2024 সালটা যদি দেখো, যে আমি গ্রো করার জন্য বেশি ভিউজ লাগবে, সাবস্ক্রাইবার লাগবে, এটার উপরে আমি অনেক কিছু রিয়েলাইজ করছি। এই ভিনল্যান্ড সাগা থেকেও আমার এই রিয়েলাইজেশন গুলো আসছে। দেন আমি চিন্তা করলাম যে না ব্রো, ভিউজও থাকবে, যেটা আমার অডিয়েন্স ভালোবাসে, তাছাড়া আমি যেটা বানাইতে চাই সেটাও বানাবো। এন্ড দেন আমি এই ভিডিওটা বানাইলাম। আর সিজন 1 এন্ড সিজন 2 নিয়ে ভিউজ তেমন আসে নাই, বাট আমি একদমও আনস্যাটিসফাইড না। আর যদি ভিউজ অ্যানিমের ব্যাপারে বলি, তো অ্যানিমেটা আমি হয়তো বা কবে দেখছিলাম ভিনল্যান্ড সাগা, আসলে হ্যাঁ 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 মনে পড়ছে আমার। ভিনল্যান্ড সাগাটা আসলে ওই রিভিউ থেকেই আমি দেখছিলাম, ঠিক আছে। তো ভিনল্যান্ড সাগাটা ওই যে রিভিউ থেকে আর কি, ইন্ডিয়ান একজন ইউটিউবার বা যেই হোক, আমার মনে নাই সঠিক যে কার ভিডিও দেখছিলাম, কিন্তু সেখানে বলছিল যে ভিনল্যান্ড সাগার যে বেসটা, সেখানে একজন ক্যারেক্টার থাকে, সে তার কিছু হয় তার লাইফে, তারপরে সে কিভাবে রিভেঞ্জ নেয় এন্ড কিভাবে চেঞ্জ হয়। যদিও ওই সময় আমার মাথায় এত কিছু ঢুকে নাই, কিন্তু আমি একটু হুক হয়েছিলাম এন্ড আমার কোনো এক্সপেকটেশনসই ছিল না। আমি সঠিক জানি না যে আমি কবে স্টার্ট করছিলাম, মেবি 2021 এর দিকে। আমি জানি না যে কবে স্টার্ট করছি, কিন্তু আমি দেখছি এন্ড আমার কোনো এক্সপেকটেশনসই ছিল না। কিন্তু যখন স্টার্ট করছি, বোরিং টোরিং ছিল, তেমন কোনো কিছু ছিল না। যখনই থরফিনের বাপ, ওইটার নাম জন্য কি, থর ছিল না, থর্স যেটাই, যখন ওই মোমেন্টটা আইছে, তখন ভাই আসলে পিক আমার একদম পুরাই হুক করে ফেলছে অ্যানিমে। আমার ক্ষেত্রে ওই ভিনল্যান্ড সাগার উদ্দেশ্য ছিল ওই আনরাইটেড টাইপের নিয়ে। তো আমি ভাবছিলাম যে টপ 5 আনরাইটেড নিয়ে একটা ভিডিও বানাবো, যেটা আসলে ইম্প্যাক্টফুল। তো ওইটা নিয়ে একটু রিসার্চ করতে করতে ভিনল্যান্ড সাগা পাইলাম। অন্যান্য অ্যানিমে দেখছি, মাঙ্গা গুলো পড়ছি, বাট এটা পড়া হয় নাই। তারপর আমি ভিনল্যান্ড সাগা দেখলাম, আর ইয়েস, ইট ওয়াজ রিয়েলি গুড। মানে যে শুধু যে ওই দেখা যাচ্ছে ভালো ইমোশন হিট করে ওরকমও না, একজন যে একটা পেইন পাচ্ছে, ওই ইমোশন গুলো আমাকে হিট করে। আর ভিনল্যান্ড সাগা থেকে আসলে মানে একটা খুব ফেমাস ডায়লগ আছে, উই হ্যাভ নো এনিমিজ, ঠিক আছে। তো এটা নিয়ে আপনি কি বলতে চান আসলে? ব্রো, ভিনল্যান্ড সাগা আমার মনে আছে ভাই, যে ভিনল্যান্ড সাগার এই উই হ্যাভ নো এনিমিসটা আসছিল সিজন 2 তে বেশি হাইলাইট হইছে। যে উই হ্যাভ নো এনিমিস, এটা তো কিন্তু থরও ওরে বলছিল, ওই যে থরপিন যখন চাক্কু বের করছিল, যে ড্যাগার যেটা বলে, তো ও বলছিল যেটা দিয়ে তুমি কি করবা, তো এটা দিয়ে তুমি কি করবা, তোমার তো এটা দরকার নাই, কারণ তোমার কোনো শত্রুই নাই। তো এটা আমাদের ওই সময় কিন্তু হিট করে না। যখন ও লাস্টে গিয়া সিজন 2 তে তখন বলছে যে উই হ্যাভ নো এনিমিস, আসল রহস্যটা কোন, ওর বাপের থেকে ও এত কিছু সাফার করার পরে এখানে এসে এই জিনিসটা কানেক্ট হয়েছে, আর কত কিছু রিলেট করা ছিল কিন্তু। আর তাছাড়াও এর আগেও কিন্তু আমার একটা ডায়লগ ফেভারিট ছিল, এখনো আছে ভাই, যেটা হচ্ছে এস কালার যে ক্যারেক্টারটা আছে না ভাই, ভাই ওইটার একটা কোট আছে, ওটার নাম হচ্ছে, আমি যদি ভুল না করি, যে উই অল অফ আস আর স্লেভস টু সামথিং, ঠিক আছে ভাই, ডিপ ভাই। ভাই আমার খুবই ভালো লাগছিল, আমি অনেকদিন ইনস্টাগ্রামের ওই যে বায়োতে দিয়ে রাখতাম
আমার খুবই ভালো লাগছিল, কিন্তু পরে গিয়া এখনো এটা আমার ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট, টপ 5 এর মধ্যে একটা কোড টাইপের। আর আর এই যে উই হ্যাভ নো এনিমিজ ভাই, এটা তো এখন আমি নিজেও মানি, অনেক টাইমে আমার মানে রাগ উঠা যায় এন্ড উল্টাপাল্টা করে ফেলি, কিন্তু এই জিনিসগুলো আমার ওই সময় একটু শান্ত হইতে সাহায্য করে যে ব্রো ইটস ওকে, ঠিক আছে, মাফ করে দাও, যা হয়েছে প্যারা নাই। ওই যদি তোমার ঠকায় বা ওই যদি তোমার সাথে কিছু খারাপ করে যদি ভালো থাকতে দাও, লাইফে তো এই আজকে আছে কালকে নাই, বা এরকমই অনেক আনসার্টেইন, তো ঠিক আছে ভাই চাইতে দাও, এরকম আর কি। এই জিনিসটা মানে কোডটা আমার লাইফে এত অনেক কিছু আছে যেগুলো আসলে রিয়েল লাইফে আমরা শিখতে পারি না, আমাদের মা বাবা আমাদের শেখায় না, ঠিক আছে, আমাদের বন্ধু বান্ধব থেকে শিখতে পারি না, কারণ ওরাও আমাদের মতো ইম্যাচিউর টাইপের। কিন্তু এই যে অ্যানিমে দেখলে এই সব বিষয়গুলো অনেক আগে থেকে শেখা যায়। হয় মানে অ্যানিমে আমার কাছে মনে হয় কি যে যারা কোয়ালিটি অ্যানিমে দেখে, মানে ভালো কোয়ালিটি অ্যানিমে গুলো দেখে, ওইসব হেন্টাই টেন্টাই বাচ্চা দিয়ে, ঠিক আছে, এসি রিইনকার্নেশন টাইপের অ্যানিমে না দেখে যারা কোয়ালিটিফুল অ্যানিমে দেখে, ফিলোসফিক্যাল টাইপের, মানে স্লাইস অফ লাইফ জনরা টাইপের, তো ওদের আমার কাছে মনে হয় যে ওদের বয়স যদি 18 থেকে 19 হয়, ওদের মেন্টাল বয়স 30+ অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ ওই যে ওইসব হিস্ট্রি দেখে, ম্যাচিউরিটি সব মেসেজ পায়, তো তখন থেকে ওদের কিন্তু মেন্টাল গ্রোথটা ডেভেলপ হয়। তো আমার কাছে মনে হয় যে আমি আমার যে সমবয়সীরা ছিল তাদের থেকে একটু তুলনামূলক ভাবে মেন্টালি ম্যাচিউর ছিলাম এইসব অ্যানিমে দেখার কারণে। তো আমি আবার আমার লাইফের পাস্টে গিয়ে মাঝে মধ্যে ভাবি যে এই ডিসিশনটা কেন নিছিলাম, আর এটা কিভাবে এখান থেকে বাঁচলাম, বা এখানে যদি আমি কোনো ভুল করে থাকি এখানে কি করে আবার ঠিক করা যেত। পরবর্তীতে আমি আরো একটু ভাবলাম যে হ্যাঁ, ভিনল্যান্ড সাগা তার মানে এই জিনিসটা আমি কিন্তু সাবকনসিয়াসলি এই ডিসিশনটা নিছিলাম, ও তো ভেবে চিন্তে নেই যে উই হ্যাভ নো এনিমিজ টাইপের। পরে যখন আমি একটু ডিপলি ভাবলাম, পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, তার মানে এই ভিনল্যান্ড সাগা অ্যানিমে থেকে আমার মধ্যে এই ফিলোসফিটা আসছে, এবং তারপর আমি প্রত্যেকটা ইয়েতে অ্যাপ্লাই করছি, ফ্যামিলি ইস্যু হোক বা আপনার ফ্রেন্ডস ইস্যু হোক, ইউনিভার্সিটি ইস্যু হোক। আর আমার কাছে মনে হয়েছে যে ইয়েস, এই ম্যাচুরিটিটা সবার থাকা দরকার। ভাই আমি তো বলবো যে ভিনল্যান্ড সাগা আমি কিন্তু আগে অনেক হাইপার টাইপের ছিল, বুঝছো ভাই, আমি এমন কিন্তু শান্ত হয়ে গেছি, কিন্তু আগে অনেক হাইপার ছিলাম। এই অ্যানিমে এইটাই ভাই, তুমি অনেকেই বলবা যারা অ্যানিমে দেখো, না দেখো, যারা দেখো না তারা তো বলবাই ভাই কি সব কার্টুন দেখে নিজের লাইফ চেঞ্জ করছে, এইসব ফালতু কথা। আসলেই ভাই দিস ইজ দ্য রিয়ালিটি। হয়তো বা তুমি অনেক অনেক মুভি সিরিজ দেখাও কিন্তু অনেক মানুষের লাইফে ইম্প্যাক্ট হয়, তো আমি আমার লাইফে অ্যানিমে থেকে হয়েছি, আর এই অ্যানিমে আমারে অনেক মেন্টালি আর ফিজিক্যালি অনেক ডাউন থাকতে সাহায্য করে। যে আছে না যে আগে একটা কিছু হইলেই বা কেউ কিছু বললেই ওরে আগে পাল্টা জবাব দিতে হবে, এখন আমি হয়েছি ওকে আগে আগে শুনি, আগে করি, তারপরে ওর চিন্তা করি যে ওর এই থট গুলো আসলো কেন, কি হয়েছে। এটা কিন্তু আবার ওই যে হেড কমেন্টের দিকেও কিন্তু আমার হেল্প করে। আগে করতাম কি ওর রিপ্লাই দিতে হবে, এখন ভাই রিপ্লাই টাইপ করি, তারপর আবার ব্যাক স্পেস। তো এই জিনিসগুলো আমার তাই ভিনল্যান্ড সাগা এক নম্বরে যে রাখছি ভাই, রিজন তো আছে। এটাই আসলে ট্রু ম্যাচুরিটি, আপনি যেটা বললেন না, আর এটাই কিন্তু অনেক মানুষকে আলাদা করে দেয়। আপনি দেখবেন যে বেশিরভাগ ঝামেলা হয় এই কারণেই, কেউ কাউকে ছাড় দিতে চায় না, আমি ওকে কেন ছাড় দিব। থেকে বাঙালির মধ্যে এই জিনিসটা আছে ভাই, কিভাবে অন্যের ছোট করবে, এই জিনিস আছে। এই জিনিসটা ভাই আমি তোমাদের বলি, যারা ভিডিও দেখতেছো ভাই শিখো ভাই, যে ওই তোমার কেউ যদি বলে যে তুই ছোট লোক, তুই গরিব, তোর কিছু নাই, কে ব্রো, টাইম উইল টেল। আর এটা 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 একটা ফিলোসফি, বাট ভিনল্যান্ড সাগাতে উই হ্যাভ নো এনিমিজ বাদে কিন্তু আরো একটা ফিলোসফি আছে, আপনি এটা খেয়াল করছেন কি? কোনটা? এই যে ভিনল্যান্ড ভিলেজ কে খোঁজার যে একটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 খুঁজে পাবে না জীবনেও, বাট ঠিক আছে, সবারই একটা জিনিস থাকে। মনে করো যে সাপোজ আমার ইচ্ছা কি যে আমি বাংলাদেশে আছি, অনেক অপরচুনিটি থেকে বঞ্চিত, অনেকগুলা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে থাকি। এখন আমি চিন্তা করতেছি যদি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাই, তাহলে মনে হয় আমার লাইফটা অনেক বেটার হয়ে যাবে। আসলে হইতেও পারে, নাও হইতে পারে। যেই জিনিসগুলো বাংলাদেশে ইজি, ওইগুলো কিন্তু আবার ওইখানে দেখবা যে হার্ড। তো মানুষ যেটা পায় না সেটার মানে সার্চ করে সেটাকে, ঠিক আছে। যেমন ওই যে অ্যাটাক অন টাইটানে যে ওয়ালের উপরে কি আছে দেখার যে অনেক একটা কিউরিওসিটি মানুষের মধ্যে থাকে, ওই জিনিসটা আছে। কিন্তু যেই 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 যে পৃথিবীতে মানুষ আছে ভাই, ওখানে কেওস আছে। যে ভিনল্যান্ডে যাও আর যেখানে যাও, এক্স্যাক্টলি। হ্যাঁ, ভিনল্যান্ড সাগার এই ফিলোসফিটা আমাকে হিট করছে। উই হ্যাভ নো এনিমিজ তো অবভিয়াসলি মেইন থিম, আর এই যে ভিনল্যান্ড ভিলেজ কে পাওয়া স্ট্রাগল, বা এই যে থরফিনের যে ট্রু অরিয়ার, শুরু থেকেও কি ভাবতো যে হচ্ছে ও স্ট্রং হতে হবে, পজিশন নিতে হবে, ঠিক আছে, ওর বাপেক যে মারছে ও ইয়ে করতে হবে, মানে আমার ট্রাইও করছে। কেউ যে হাত ভেঙে দেয় না, ওই হাত ভেঙে দেওয়া ভাই, হ্যাঁ কত মানুষ মারছে ভাই, তার কোনো হাজার হাজার মানুষ, পুরা গ্রাম ধ্বংস করে দিছে। হ্যাঁ
তো এটাই, এটা পরবর্তীতে বুঝতে পারছে যে ট্রু ওয়ারিয়ারের আসলে মানেটা কি। ক্রেজি ভাই। এই দেখো, এই যে জিনিসগুলো আমরা বলতেছি না, অনেকে তো এই ভিডিও দেখা ছাইড়াই দিছে, আবার যারা দেখতেছে তাদের মধ্যে অনেকে বুঝবেও না, তাদের তাদের ওই স্টেজে এখনো আসে নাই যে এই যে উই হ্যাভ নো এনিমিজ, এগুলা এগুলা বুঝার মতো অনেকের স্টেজ আসে না। আমি কাউরে ছোট করতেছি না, তুমি এখন ওই পর্যায়ে আসো নাই, তুমি যখন লাইফে এগুলা হিট করবা তখন তোমার ভিনল্যান্ড সাগায় কানেক্ট করবে। হ্যাঁ, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এরকম হয় যে ওরা ওই ডিরেক্ট, খুব কম মানুষই আছে যারা মানে দেখে দেখে শিখে, বেশিরভাগ মানুষই মারা খেয়ে শিখে। আমি আমি অন অফ দ্য ফার্স্ট ভাই। আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মারা খাইছি। মারা খেয়ে খেয়ে শিখছে। আমার থেকে আর ওরা শিখে যে না ভাই এটা করা যাবে না। চিন্তাও করছো কোনোদিন উই হ্যাভ নো এনিমিজ? যখনই আসলে ভাই এটা এক্সপ্লেন করা যাবে না, এটা এটা যার যার এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স থেকে এটা অতটা এফেক্টিভ হবে। আমার সাথে যে এই এফেক্টিভনেসটা আছে ওইটা হয়তো বা অনেকের কাছে হবে না। আমি এখনো স্টিল যদি আমার সাথে হয় না, আমার মাথা গরম হয়ে যায়, আমি এখনো ঠিক থাকতে পারি না, কিন্তু পরে আবার কন্ট্রোল করি। আগে থেকে তো অনেক অনেক বেশি এখন কন্ট্রোলে আসে। আগে থেকে আপনার এই বিষয়টা অনেক চেঞ্জ হয়েছে না? হ্যাঁ ভাই, আগে তো মনে করো, এখনো ওই যে কয়েকদিন আগেও একজনের সাথে গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে, মাইয়ের সাথেই। আর মাইয়া মেয়েরা একটু কয়েকজন আছে যারা একটু ব্রেন রড টাইপের হয়, এন্ড তাদের থিঙ্কিং অনেক ডিফারেন্ট। ছেলেরাও হয়, কিন্তু আমার কাউন্টার হয়েছে একটা মেয়ের সাথে, এন্ড আমার মনে চাইছিল যে ওরে কতক্ষণ ধুই, ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করছি ইটস ওকে ভাই, ওর মাথায় তো ঢুকবেই না, উই হ্যাভ নো এনিমিজ। ও আমারে বলছে, আমি বলছি ওকে ভাই থ্যাংক ইউ, মনের আশা মিটছে, এখন আমার ছাইরা দাও, আমি যাই। তবে এখানে অনেকে উই হ্যাভ নো এনিমিজ, এটা আগে বলে রাখি যে এক এক ফিলোসফিতে এটা এতটা ডিপ যে এক একজনের কাছে এক এক মিনিং বের হবে। কারো কাছে মনে হবে যে এটা তো সিম্পল, উই হ্যাভ নো এনিমিজ, আমাদের কোনো শত্রু নাই, তার মানে কি যে সবাই আমাদের বন্ধু, কিন্তু না, বিষয়টা এরকম না। উই হ্যাভ নো এনিমিজ এটার মানে আমার কাছে যেই মানে, সেটা মানে হলো যে তুমি এমন না যে তুমি কারোর মানে তোমার কোনো শত্রু নাই, এমন বিষয়টা এমন যে তুমি কাউকে শত্রু হওয়ার সুযোগ দিবা না, তুমি তোমার নিজের লাইফে নিজের গোলে ফোকাস করবা, আর ধৈর্য রাখবা যে মানে কথা বলার দরকার নাই। ধরো কেউ তোমাকে অ্যাটাক করলো, হ্যাঁ, তুমি এখানে কাউন্টার অ্যাটাক করতে যাবা না, তুমি ম্যাচুরিটি দেখায় সেটা ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করবা। এটাই হলো উই হ্যাভ নো এনিমিজ এর মিনিং, ঠিক আছে? আমি একটু সহজভাবে বলে দিলাম। কিন্তু ভাই একটা জিনিস এখানে, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। থরফিনরা দেখবা কি লাস্টে হুদাই মাইর খায়, ঠিক আছে, হুদাই মাইর খাই অনেক ভালো সাজার ট্রাই করে ওখানে, যে ঠিক আছে আমি এই জিনিসটা ওয়ারে কনভার্ট করবো না, তার জন্য কিন্তু মাইর খাইছে। এখন তোমার লাইফেও যদি আয়ে তোমার একটা ঘুষি মারে আর তুমি যদি বলো যে আরো একটা মার, এই কাম কিন্তু হবে না, এগুলা কিন্তু রিয়ালিটি না। এটুকু গান্ধীর ফিলোসফি, গান্ধী বলছিল না যে এক গালে কেউ চর মারলে আর এক গাল পাইতে দাও, এটা এই সময়ে করা যাবে না। যদি তোমার ওইরকম ফিজিক্যাল স্ট্রেংথ থাকে তুমিও মারো ভাই। আমার হচ্ছে এটা, ঠিক আছে। এখন তুমি দেখতেছো যে তোমার থেকে হিউজ একটা, ঠিক আছে, তোমার একটা দিছে, এখন তুমি কি ওর কাছে মারামারি? না ভাই না, ব্রেন লাগাও, পিছে চলে আসো। তখন ভিনল্যান্ড সাগা ফিলোসফি, এই মানে একজন মারামারি করলো, বললো উই হ্যাভ নো এনিমিজ ব্রো, বলে চলে আসলো। ভিনল্যান্ড সাগাতে আপনার সবচেয়ে টাচ করছে এরকম 2-3টা মোমেন্টের কথা বলেন। হ্যাঁ, ও টাচ করছে একটা তো ওই যে থর্স, আমি স্পয়লার দিতেছি না, বাট ওই যে থর্সের যে কাহিনীটা, যে বোটের উপরে, যারা দেখছো তারা বুঝতে, ওই একটা। দেন আর হচ্ছে ওই যে এসকেলার যে বলে যে ওই এভরিওয়ান ইজ এ স্লেভস টু সামথিং, আমার কাছে অনেক ভালো লাগছিল। এন্ড তাছাড়া ওই যে থরফিন বোটে যেই যায় না, বোটে দেখছিলাম, বোটে যায় একটা মেয়ে থাকে, তো ওই মোমেন্টটাও আমার একটু পিসফুল লাগছে। তাছাড়া যদি সিজন 2 এর কথা বলি, সিজন 2 তে আমার ওইরকম কোনো টাচিং মোমেন্ট আসলে নাই। ও হ্যাঁ, টাচিং মোমেন্ট একটা আছে, ওই যে যখন থরফিন ঘুমায়, ঠিক আছে, ওর সাথে যে রাইনার থাকে না, না যেন কি নাম, ওর যে বন্ধুটা থাকে, নাম আমার মনে থাকে না, আমার কাহিনী বলে না, আমি বুঝে নিব, সমস্যা নাই। তো ওই ওরা যখন ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আর চিল্লায়, থরফিনের ওইটা আমার কাছে মনে হয় কি যে সিজন 1টা হচ্ছে আপনার পুরোটা গোছায় নিছে, আর সিজন 2 তে গিয়ে একদম ডাইরেক্টলি হিট করছে যে এটা এইভাবে, এটার কনক্লুশন এটা। তো এই জন্য অনেকে দেখবেন যে সিজন 2 পছন্দ করে না। ওই যে আমারও তো ভালো লাগতেছিল না ভাই, আমিও তো প্রথমে কয়েক এপিসোড দেখে আর ভালো লাগতেছিল না, আমি বলছি যে সবগুলো আসো তারপর দেখ, ঠিক আছে, কিন্তু দেখা খুবই ইম্পর্টেন্ট। আমি তো এখনো বলি অনেকেরই লাগবে যে ভাই কি হইতে আছে, ভাই কিছুই নাই, তো দরকার ওই একটা ওয়ার্ডের জন্য হলেও তোমার দেখা উচিত যে উই হ্যাভ নো এনিমিজ, ওই একটা পোরশনের জন্য হলেও তোমার এই অ্যানিমেটা মানে পুরো কন্টিনিউ করা উচিত। এই ভিনল্যান্ড সাগা দেখে আমি একটা জিনিস যেটা শিখছি, মানে আপনি যে মোমেন্ট গুলোর কথা বললেন, উই হ্যাভ নো এনিমিজ, এই কোর্সটাকে যদি একটু ডিকোড করি তাহলে এটা বের হয়, ঠিক আছে, দ্য পাওয়ার অফ ফরগিভনেস,
ক্ষমা করতে শিখো। ক্ষমা করলে মাথা থেকে অনেক কিছু নেমে যায়, অনেক প্রেশার, অনেক চিন্তা ভাবনা নেমে যায়। এই থরফিনের ক্ষেত্রে কি হয়েছিল যে ও সারা জীবনে ওই একটাই চাইছে, ওটার জন্য ইট ডাজেন্ট ম্যাটার ও কি করা লাগবে, ও সবকিছু করে আর প্রতিশোধ নিয়ে ছাড়বে। কিন্তু তারপরে যখন একটা ট্রু ওয়ারিয়ার ভাইব আসলো, ম্যাচুরিটি আসলো, তখন ও বুঝতে পারলো। তখন কিন্তু এই ঘুরে ফিরে আমরা বুঝতে পারলাম যে কেন ওর বাবা এত বীর যোদ্ধা টাইপের হয়েও কেন শান্তির জীবন চুজ করছিল, কেন ওইসব যুদ্ধের মধ্যে আর না গিয়ে একটু শান্তির লাইফ চুজ করছিল। ও আসলে যা করছে, যত মানুষ মারছে, যত কিছু করছে, একটাই গোল ছিল, আর ওই একটা গোল ও লাস্ট পর্যন্ত কমপ্লিট করতে পারে না। তো এরপরই শালায় পুরাই চেঞ্জ। ভাই কি হইলো আমার সাথে, প্রথমে তো সাদমায় চলে গেছে, যে আমি যা করলাম আমি নিজে পারলাম না, কেউ আরেকজন কইরা দিল, এখন তো পুরো দেবদাস, আমার তো লাইফের কোনো পারপাস নাই, এখন কি করব। পরে গিয়া আসলে আস্তে 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 ওই লাইফকেই। আর আমার কাছে মনে হয় কি জানেন, এই জিনিসটাই ভিনল্যান্ড সাগাকে অন্যান্য অ্যানিমে থেকে আলাদা করে। অন্যান্য অ্যানিমেতে কি হয় যে ওই ক্যারেক্টার একটা গোল থাকে, সেই গোলটা পূরণ করে বিভিন্ন স্ট্রাগলের মাধ্যমে, বাট এটাই হয়তো ফার্স্ট কোন অ্যানিমে যেখান থেকে যে ক্যারেক্টার ওর গোল ফুলফিল করে নাই, তারপর একটা হ্যাপি এন্ডিং হয়েছে। তাইলে ভাই এন্ডিং হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু কেউ কমপ্লেন করিনি যে এমন কেন এন্ডিং হলো, এমন কেন হলো। আর এই ভিনল্যান্ড সাগা ইজ ফর ম্যাচিউর পিপল ভাই, এটা মানতে হবে। সিজন 1টা হয়তো বা সবাই এনজয় করতে পারবে, কিন্তু সিজন 2 দেখার জন্য তোমার একটু থাকা লাগবে, ধৈর্য থাকা লাগবে। আসলে আমাদের আদিম কাল থেকেই যুদ্ধ করে আসতে, এই বল্লম ঠল্লম দিয়া যুদ্ধ করতে করতে এখন পর্যন্ত, মানে পোলা মানুষের কামই এটা। পুরুষ মানুষ মানেই দেখাই তুইব আমার পাওয়ার, টাকার পাওয়ার, মাসেল পাওয়ার, ঠিক আছে, দেখাই দিবে। এটাই ম্যাসকুলিনিটি যেটা কয়, এ থাকবেই ভাই। এই যে দেখো না আমরা কি করি, টাকা কামানোর পর কি করতে হবে, আমার রোলস রয়েলস কিনতে হবে, ল্যাম্বরগিনি কিনতে হবে, পৃথিবীতে 2টা ল্যাম্বরগিনি, আমার একটা মানে এর মানে কি, তুমি ছোট আমার থেকে, এটা দেখানো। এই যে ভাই জ্ঞানজাম হবেই হবে, ঠিক আছে। আরো তো আছে ভাই নারী, গ্রামে অনেকগুলো থাকবে পোলা, তার মধ্যে সুন্দর মায়ের জন্য আগে কিন্তু লড়াই হইতো, যুদ্ধ হইতো, যে কে সব থেকে শক্তিশালী তার লাগে। সেন্স আছে কোন সেন্স আছে? এখানে একটু আউট অফ দ্য টপিক দিয়ে আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, খুব ইন্টারেস্টিং। আগেকার যুগে কি হতো জানেন, আগেকার যুগে সবাই তো ওই একটা পশুর চামড়া টামড়া পরে টরে থাকতো, শিকার টিকার করতো। মেয়েরা কি করতো, মেয়েরা হচ্ছে ওই গাছপালা লাগাইতো, আর পুরুষরা হচ্ছে পশু পাখি শিকার করে নিয়ে আসতো। তো তখন একটা সিগমা ছিল কি, যে হচ্ছে কে বেশি শক্তিশালী, ঠিক আছে। তারপরে আস্তে ধীরে ধীরে সময়ের সাথে সাথে ওই টাকা পয়সার বিষয় আসলো, বাজার টাজার আসলো, মানুষজন সভ্য হইলো, পোশাক আশাক পরলো। তারপর আস্তে আস্তে হলো কি যে কে বেশি বুদ্ধিমান, তখন শারীরিক শক্তিটা হায়ারার্কি থেকে কমে গেল, এখন দেখা যাবে যে কে বেশি বুদ্ধিমান। তো ওইখান থেকে এই কে বেশি বুদ্ধিমান এটা কিন্তু এখনো চলছে। তো আপনার কাছে কি মনে হয়, পাওয়ার নাকি ইন্টেলিজেন্স? ভাই ইন্টেলিজেন্ট না হলে তো পাওয়ারফুল হইতে পারবে না। এই যে আজকে সব থেকে মনে করো ট্রাম্প, সুন্দর ট্রাম্প যদি মানে ইন্টেলিজেন্ট না হইতো, ওই কি জীবনও ইউএস এর প্রেসিডেন্ট হইতো না? ওর কি পাওয়ার থাকে জীবন? ইন্টেলিজেন্স থাকাই লাগবে ভাই। আমি তো দেখি না অন্য কোন ওই আছে না ভাই, কায়ের শক্তি কিন্তু মাথায় নাই, এটা আমরা কি বলি, আমরা কিছু একটা বলি যে ভাই এটা মাথা মোটা, এটাই বলি। এই ট্রান্স কেনে অনেকে মিম স্ট্রিম বানায়, সরি ট্রাম্পস, আমার ট্রান্স বলে ফেলছি, ড্রাগন বল জি ট্রান্স, ঠিক আছে, ট্রাম্প। আমি তো ট্রাম্পকে নিয়ে তো অনেকে মিম স্ট্রিমস বানায় যে গাধা, স্টুপিড, কিন্তু ওর এই স্টুপিড কাজ করার পিছনে অনেক বড় বড় রিজন থাকে, ওইগুলো ইচ্ছা করে করে, যেটা আমরা আমাদের ছোট ব্রেন দিয়ে বোঝা যাবে না। হ্যাঁ, আর তবে ট্রাম্পসের উপর আমি একটু ক্ষিপ্তই আছি, ট্যারিফ বাড়াইছে তাই। হ্যাঁ, আর ওই ভাই দেখো, ও কিন্তু আমরা যেমন আমাদের দেশটা ভালোবাসি, তুমি যদি প্রেসিডেন্ট হও তুমি চাইবা না যে তোমার দেশটা একটু আরো ভালো হোক? তো ট্রাম্পও চাইতেছে ভাই আমার দেশটা, ওই কিন্তু একদম তোকার দেশ, মানে ওই আমেরিকানরা এটা কমন, ওরা ভিলেন হতে পারে, ওরা অন্য দেশের উপর বোম মারতে পারে, অন্য দেশে উড়াই যেতে পারে, বাট নিজের দেশের উপর একটা টোকাও দিবে না। আর এই জিনিসটাই ওদেরকে গ্রেট আমেরিকা বানাইছে। হ্যাঁ, যে কি বলে জানো, আমেরিকান ড্রিম না, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। হ্যাঁ হ্যাঁ, ট্রাম্পের তো সিগনেচার ডায়লগ, মেক আমেরিকা গ্রেট এগেইন। আপনি একটা শুনে অবাক হবেন যে আমাদের বাংলাদেশের 17 কোটির মধ্যে 1 কোটি মানুষ বাইরে থাকে, মানে 17 কোটির মধ্যে 1 কোটি মানুষ বিভিন্ন দেশে থাকে। ক্রেজি ভাই, মানে এই জন্যই তো আমাদের রেমিটেন্স এত মানে ইম্প্যাক্ট করে বাংলাদেশ। হ্যাঁ, যাই হোক, আমরা অন্য ইয়েতে চলে গেছি। সো যাই হোক, তো আমরা স্পয়লার বাদে কোন রকম স্পয়লার না দিয়ে জাস্ট আমাদের সিম্পল কিছু থট তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা ইন্সপায়ার হতে পারো, কিছু শিখতে পারো। আর যারা এখনো ভিনল্যান্ড সাগা দেখো নাই, তারা অবশ্যই ভিনল্যান্ড সাগা দেখবা। আজকে স্পয়লার ফ্রি ভিডিওটা করার এটাই রিজন, যে যাতে তোমরা স্পয়েল না হও, যাতে তোমরা দেখো। আর তাছাড়া আমরা অনেকক্ষণ কথা বলতে পারতাম ভাই। এবার তাহলে আমরা কি নারুতোরে শিফট করবো? ইয়েস ব্রো, নারুটো নাম্বার 1 এনিমে।